তেইল্লা চোরা। রাত খুব বেশি হয়নি, কিন্তু অমাবস্যা হওয়ার কারণে মনে হচ্ছে অনেক রাত। আকাশ ফুড়ে ফুড়ে তারা জ্বলছে। ঝিঝিরা অবিরত ডেকে রাতটাকে করে দিয়েছে আরও গভীর। ফজর দাওয়ায় বসে গায়ে সরিষার তেল মাখছে। ফজরের ছেলে মজিদ ঘুমাচ্ছে, কিন্তু আমেনার চোখে ঘুম নেই। সে আজ ঘুমাতে পারবে না। এরকম অনেক রাত সে জেগে কাটিয়েছে, বিয়ের আগে তার বাবার জন্য আর বিয়ের পর স্বামীর জন্য। আমেনা বিছানা ছেড়ে স্বামীর পাশে এসে বসে। ফজর তেল মাখতে মাখতেই বলে, কিছু কইবা? আমেনা চুপ করে বসে মাথা নাড়ে। কিছু বলে না সে, বলতে পারে না। ফজর ঠিক জানে আমেনা কি বলতে চায়। তেল মাখতে মাখতেই পূর্ব পাশের কদম গাছ দুটির দিকে নজর গেল তার। কদম গাছ দুটির নিচেই তার বাবা এবং মায়ের কবর। কসর আলী মারা যাবার পর ফজরের মা তাকে আমেনার না বলা কথাগুলোই বলেছিল। বাপ আমার, তুই যাইস নাই কামে, তোর বাপে করছে, দুনিয়ায় মানুষ গাইলাইছে, কবরে আরও আজাব ভোগ করতেছে। খেতে কামলা যা, মাডি কাট, আমি মাচাত লাউ লাগাইছি, কুমড়া লাগামু, আমাগো দুইজনের সংসার চইলা যাইব। এই পাপের কাম করিস না বাপ, দোহাই লাগে। কিন্তু তাদের পাপের জীবন। মানুষ তাদের পাপ মনে করিয়ে দিতে কোনো কার্পণ্য করেনি। চোরের ছেলেকে কাজ দেয়ার মতো নির্বুদ্ধিতাও কেউ করেনি। উল্টো ভুইয়া সাহেব কান মলে দিলেন, মিয়া সাহেব পিঠ চাপকে দিলেন। লাউয়ের মাচায় লাউ ধরে, ঘরে থেকে তা পচে যায়, কুমড়োগুলো ইঁদুরে খায়, কিন্তু কেউ কেনে না। পেটে যখন জ্বালা শুরু হয়, তখন আর কবরের আজাবের কথা মনে থাকে না। ছেঁড়া কাপড়ে পর্দা করা যায় না। ভাঙা ঘরে শুয়ে পুণ্যের চিন্তা আসে না। ভুইয়া মিয়ারা শুনলে অবাক হবে, রেগে যাবে, গলা খ্যাকিয়ে বলবে, আমি বলেছি চুরি করতে। কিন্তু দায়টা তাদেরই। কসর আলী চোরের জন্ম দেয়নি, দিয়েছে এই ভুইয়া মিয়াদের মতো ভদ্র মানুষেরা। একদিন রাতে ফজর বেরিয়ে গেল। সারা রাত তার মানির ঘুম কাটাল। ফজর সকালে ফিরে এলো, হাতে নতুন পাটের শাড়ি, মাথায় বাঁশের ওড়া থেকে বড় মাছের আঁশটে গন্ধ পাওয়া যাচ্ছে। সাথে বিভিন্ন খাদ্য সামগ্রী উকি ঝুঁকি মারছে। খাদ্যবস্ত্রের উৎস সম্পর্কে ফজরের মা কিছু জিজ্ঞাসা করেনি। সেই খলতা তার ছিল না। ফজরের বউ আমেনাও এখন কিচ্ছু জিজ্ঞাসা করে না। ফজরের গাটা ঘুটঘুটে অন্ধকারেও চকচক করছে। লুঙ্গিটা কাঁচা মেরে পায়েও তেল লাগাল সে। একটা কাপড়ের ঝোলা আর শাবলটা হাতে নিয়ে বাড়ির পূর্ব দিকে কদম গাছগুলো পার হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। যাবার আগে গাছ দুটিকে একবার দেখে নিল। এই কদম গাছ দুটোকে খুব বিষণ্ণ দেখায়, সবসময়, এমনকি ফুল ফুটলেও। বাড়িটা এক দফা জরিপ করে নিল ফজর আলী। বেড়া দিয়ে ঘেরা দোচালা ঘর, তার পাশে গোয়ালঘর আর রসুই ঘর। ঘরের পাশে গিয়ে কান পাতল সে। ফিসফাস শব্দ শোনা যাচ্ছে। কদম হোসেনের ঘর এটা। তার ছেলের বিয়ে দিয়েছে কিছুদিন আগে। নতুন বিয়ে করা ছেলেরা রাতে সহজে ঘুমাতে চায় না। কিশোরীদের মতো ফিসফিস করে কথা বলে বউয়ের সাথে। ফজর মনে মনে বলল, ঘুমা শালা ঘুমা, রং রসের কথা কাইল কইস। কিন্তু কদমের ছেলে ফজরের মনের কথা শুনল না। সে তার বউয়ের মন বুঝতেই ব্যস্ত। ফজর ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগল। এই পেশায় ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। ফিসফিস করে কথা বললেও রাতের নীরবতার কারণে সবই শুনছে ফজর। কদমের ছেলে বলছে, বিয়ার দিন এত কানছিলা কেন? আমারে পছন্দ হয় নাই? তোমার মতো দাঁতলা বেডারে কার পছন্দ হইব? দাঁতের দেখছ কি, কামড় দিলে বুঝবা। হেই দুঃখেই তো কানছিলাম, বলেই ফিকফিক করে হেসে উঠল। সেই হাসিতে কদম হোসেনের ঘুম ভেঙে গেল। সে বার কয়েক কৃত্রিম গলা খাঁকারি দিল, ফিসফিসানিও বন্ধ হয়ে গেল। ফজরের আমেনার কথা মনে হল। বিয়ের দিন একটুও কাঁদেনি সে, সবাই ছিছি করল, বলল, চোরের মাই আর দিল বহুত পাষাণ। আশ্চর্য হয়ে ফজর ভাবল, সে কোনোদিন আমেনাকে কাঁদতে দেখেনি। তার চোখে সবসময়ই একটা বেদনা ঘুরে বেড়ায়, কিন্তু তা সে বুকের মধ্যেই জমিয়ে রাখে। চোখ ফেটে কোনোদিন বের হয় না সেগুলো। বিয়ের রাতে গম্ভীর মুখে গুটি মেরে শুয়েছিল আমেনা। নতুন বউয়ের স্বভাবসুলভ ভীতি তার চোখে ছিল না। ফজর তাকে ডাকতেই সে উঠে বসেছিল। ফজরকে হতবাক করে দিয়ে বলেছিল, ডাকেন কেন, কাপড় খুলবেন? কদম হোসেন এবং তার ছেলে একযোগে নাক ডাকা শুরু করল। ফজরের কাছে নাক ডাকার শব্দের চেয়ে মধুর শব্দ আর কিছু নেই। শাবল দিয়ে মাটি খোঁড়া শুরু করল সে। খুব বেশি সময় লাগেনি মাটি খুঁড়ে ঘরের মধ্যে সংযোগ করতে। ঘরের ভেতরের অন্ধকারের সাথে চোখগুলোকে ধাতস্থ করতে একটু সময় নিল সে। বেড়ালের মতো পা ফেলে নতুন বরের যৌতুক সামগ্রী খুঁজতে লাগল। পিতলের কলসি, সিলভারের জগ, পিকদানির মতো কিছু ধাতব সামগ্রী খুঁজে পেল। এগুলো বহন করা ভীষণ মুশকিল। এসব নিম্নবিত্ত ঘরে এর অতিরিক্ত কিছু খুঁজে পাওয়া যায় না। যাদের ঘরে সোনাদানা আছে
তাদের ভিটে ইঁট দিয়ে পাকা করা, তাদের ঘরে শীত কাটা যায় না। পুরো ঘর জুড়ে নগদ টাকার কোনো সন্ধান পেল না সে। কদম হোসেন হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে। বাঁশের চৌকির এক প্রান্তে তার কঙ্কালসার রুগ্ন বউটি কোনোরকমে গুটিসুটি হয়ে শুয়ে আছে। কদম হোসেন এই বউটির মৃত্যুর অপেক্ষায় আছে, তাহলে আরেকটি জোয়ান মেয়ে দেখে বিয়ে করে কিছু নগদ অর্থের আমদানি করবে, সাথে জোয়ান শরীরকে ভালোই খাটিয়ে নিতে পারবে। এই বউয়ের সাথে আসা অর্থ অনেক আগেই শেষ, শরীরের শক্তিও ফুরিয়ে এসেছে। দেখছি ধান সিদ্ধ করতেই হাঁপিয়ে ওঠে। গতরের শক্তি কমার সাথে সাথে বউয়ের কদরও কমে গেছে। 3 বেলা খাবার দিয়ে এর আয়ু বৃদ্ধি করতে চায় না কদম, তাই তো বউটির এমন কঙ্কাল দশা। ফজর আলী কদমের ঘরে তেমন কিছুই পেল না। এসব ঘরে টাকা পয়সা সাধারণত গোলায় রাখা হয়। ফজর গোলায় উকি দিয়ে দেখল ধান একেবারে তলানিতে, কিন্তু একটি ছোট কাঠের বাক্স দেখা যাচ্ছে। ফজর আলী গোলায় নেমে বাক্সটি খুলে হাবিজাবি কিছু কাগজ পেল। কিছু পিতলের চুড়ি ছিল, সেগুলোর তেমন দাম পাওয়া যাবে না। একেবারে শেষে কিছু মলিন টাকা পাওয়া গেল। অন্ধকারেও গুনে ফেলল ফজর, 15 টাকা 12 আনা। তাই নিয়ে বেরিয়ে যাওয়ার সময় কদমের পুত্রবধূর গলায় রূপার একটা হার চোখে পড়ল। নিজের বিদ্যা কাজে লাগিয়ে সন্তর্পণে হারটা গলা থেকে খুলে নিল। বেশ ভারী আছে, 2 ভরি তো হবেই। কলিম বাবারির কাছে এই হারের জন্যে 12 টাকা দাম হাঁকবে, চিন্তা করল ফজর। হারটি একটু কাছে থেকে দেখতেই বুঝল রূপার হার বটে, তবে অনেক পুরনো। বিয়ের সময় মেয়ের মা নিশ্চয়ই বাক্স থেকে খুলে দিয়েছে। তার আগেও তার মা হয়তো তাকে দিয়েছে চোখের জলে ভিজিয়ে। কত নারীর চোখের জল আর মমতা আছে এই পুরনো হারে। চোরদের এসব ভাবলে হয় না, কিন্তু ফজর কিছুতেই হাটটা নিয়ে তার ক্ষুদ্র সুরঙ্গ গলে বেরিয়ে যেতে পারল না। সে হাটটা আবার মেয়েটির গলায় দিতে গেল। খুলে নেয়া বিদ্যায় ফজর আলী যত শিক্ষিত, পরিয়ে দেয়াতে ততটাই মূর্খ। হার ফেরত দিতে গিয়ে নতুন বধূর ঘুমই গেল ভেঙে। সাক্ষাৎ জমকে কিংবা তেলাপোকা দেখেও কোনো মেয়ে এত জোরে চিৎকার দিত না, যতটা ফজর আলীকে দেখে কদম হোসেনের ছেলের বউ দিল। কদম হোসেনের ছেলে আর কিছু পারুক আর না পারুক ঘুমাতে পারে। যেই চিৎকারে নদীর পাড়ে কবরস্থান থেকে 2-3টা মুর্দাও সম্ভবত জেগে উঠেছে, সে চিৎকারে তার ঘুমের বিন্দুমাত্র ব্যাঘাত ঘটল না। কিন্তু কদম হোসেনের ঘুম ভেঙে গেল। নিজের পুত্রকে গালি দিয়েই সে বিছানা থেকে লাফিয়ে উঠল। তার ধারণা তার পুত্রই কোনো কাণ্ড করেছে। কিন্তু এ ঘরে এসে বধূর দৃষ্টি অনুসরণ করে দেখল তেলতেলে একটা শরীর ঘরের মেঝেতে অর্ধেক গলে গিয়েছে। তড়িঘড়ি করে সে লাফ দিয়ে ফজর আলীর পা চেপে ধরে চেঁচাতে লাগল, কিন্তু তাতে বিশেষ সুবিধে হল না। ফজর আলী পিছলে বেরিয়ে গেল। কদম হোসেন তখনও চেঁচিয়ে যাচ্ছে, তেইলাচোরা, তেইলাচোরা। আশেপাশের মানুষজন চুলায় হাত ঢুকিয়ে হাতে ছাই মেখে এলো তেইলাচোরাকে ধরার জন্যে, কিন্তু দৌড়ে পালানোতে তেইলাচোরা তার বাবা কাইলাচোরাকেও হার মানিয়েছিল। মুহূর্তেই সে গায়েব হয়ে গেল। সকাল হতে হতেই কদম হোসেনের চুরি যাওয়া সম্পদের পরিমাণ বাড়তে লাগল। 15 টাকা 12 আনা হয়ে গেল 75 টাকা। যেই রূপার হার পুত্রবধূর গলায় ছিল এবং এখনও আছে, তা হয়ে গেল সোনার হার, এবং তাও চুরি হল। ডজনখানেক কাঁসার বাসনকোসন, 1খানেক পিতলের কলস মিলিয়ে তার বিশাল সম্পত্তি চুরি হয়ে গেছে। চুরি যাওয়া বস্তুর যে ফিরিস্তি সে দিচ্ছিল, তা শুনে জমিদারবাবুও মুখ লুকাবেন। কদম হোসেনের কঙ্কার সার বউ খুব কাজে এলো। শরীরে কিছু থাক না থাক, তার গলার ধারে কাছেও কেউ নেই। স্বামীর বর্ণিত সম্পদের সাথে আরও কিছু যোগ করে গলা উঁচিয়ে মাটিতে আছড়ে আছড়ে বিলাপ করছিল সে। পুত্র হারানোর শোকেও কেউ এমন বিলাপ করতে পারে না। পরের অংশটুকু পাঠ করবে কাপড়পুরুষ। আমেনা ধুলো উড়িয়ে উঠান ঝাড় দিচ্ছে। ফজরের 4.5 বছরের ছেলে মজিদ হাঁস মুরগিদের দৌড়িয়ে বাড়ি ছাড়া করে এখন ছোট্ট পেয়ারা গাছের ডাল ধরে ঝুলছে। ফজর আলী দাওয়ায় বসে আছে, অপেক্ষায়। তেল আর কলঙ্ক সবই পুকুরের জলে ধুয়ে শেষ রাতেই বাড়ি ফিরেছিল সে। সারা রাত জেগে থাকার পর সকালে পান্তা খেয়ে শরীরে বেশ ঝিমুনি ধরে গেছে, কিন্তু এখন ঘুমানো যাবে না। অতি কুৎসিত গালি দিতে দিতে মোল্লাবাড়ি কিংবা চোরবাড়িতে ঢুকল কদম হোসেন। ফজর এতক্ষণ তাদের জন্যই অপেক্ষা করছিল। কদমের সাথে তার বউ কামড়ানোর অভিপ্রায় রাখা দাঁতাল ছেলেটি এবং আরও জনা 5 লোকও এসেছে। উঠানে দাঁড়িয়ে ফজর আলীর দিকে তাকিয়ে কদম হোসেন বলল, শালার পুত, আমার জিনিসপাতি সব বাইর করে দেয়, নাইলে লাখি দিয়া বিচি গাইলা দিমু। এরকম সকালের সাথে আমেনা পরিচিত। সে আপন মনে রান্নাঘরে চলে গেল চুলা ধরাতে। মজিদ একটু ভয় পেয়েছে। সে দৌড়ে রান্নাঘরে গিয়ে তার মায়ের আঁচলে লুকাল। ফজর খুব অবাক হয়ে বলল, কিয়ের কথা কন কদম ভাই, কিয়ের জিনিসপাতি? দাতাল ছেলেটি বলে উঠল,
শালা তেইলাচোরা, ঢং করস, কালকে রাইতে আমাগো বাইর যাস নেই চুরি করতে? ফজর তার মুখভঙ্গি পরিবর্তন না করে বলল, কসম, আমি রাইতে বাইতে আসিলাম। পেছনের লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, তেইলাচোরের ঘরে ঢুকিয়া দেখো না জিনিসপাতি পাও কি না। সমস্বরে বাকিরা সম্মতি জানাল, কিন্তু কদম হোসেনের সেরকম ইচ্ছা ছিল না। সে জানে তার 15 টাকা 12 আনা ছাড়া আর কিছুই চুরি হয়নি। কিন্তু পাশের লোকেদের অতি উৎসাহে সে একবার ঘর থেকে ঘুরে এলো, পুরনো কলসি আর কাপড় চোপড় উল্টিয়ে বেরিয়ে এলো। বাহিরে এসেই বলল, চুরির জিনিস কেউ ঘরে রাখে নাকি, কই বেচছে কে জানে। একজন বলে উঠল, তার বউরে জিগাও। কদম হোসেন বিরক্ত হয়ে বলল, ধুর মিয়ারা, তোমরা কোনো কামের না, চোরের বউ কি হাঁচা কথা কইব নাকি। ফজর আলীর দিকে তাকিয়ে আরও ভয়ানক কয়েকটা গালিসহ হুমকি দিয়েই কদম হোসেন চলে গেল। ফজর এবার নিশ্চিন্তে ঘুমাতে গেল। কদম ভুল বলেছিল, আমেনা কখনো মিথ্যা কথা বলে না। যদি সত্য বলতে না পারে তবে চুপ করে থাকে, তবে মিথ্যা বলে না। চোরের মেয়ে চোরের বউ হিসেবে এই দোষটি তার ছিল, তবে একটি গুণও ছিল, সব গঞ্জনা অপমান প্রতিবাদহীনভাবে গ্রহণ করত তারা। গঞ্জনায় যদি পেট ভরত তাহলে আমেনাকে কখনো অনাহারী থাকতে হতো না। চুরিদ্রব্যাদি না পেয়ে কদম গজরাতে গজরাতে চলে গেল, কিন্তু গালির কোটা তখনও পূরণ হয়নি। মোল্লাবাড়ি থেকে ভৎসন্না শুরু হল তার পরেই। হাসমত মোল্লার ছেলে তরিকত মোল্লার স্ত্রী হুরমতি, বয়সের সাথে পাল্লা দিয়ে যার গলায় তেজের পরিমাণও বাড়ছে। সকাল হতেই মৃত শ্বশুরকে অভিশাপ দিয়ে শুরু হয় তার দিন। শ্বশুরের অপরাধ চোরদের সাথে বসবাসে তাদের বাধ্য করছে। তারপর ফজর আলী এবং তার 14 গোষ্ঠীকে গালি দিয়ে গলা গরম করে অন্তিম আঘাতটা দীর্ঘক্ষণ ধরে চলে আমেনার উপর। নারীরা সর্বদা নারীদের দোষী খোঁজে। হুরমতিও সব অশান্তির জন্যে আমেনাকেই দোষী সাব্যস্ত করে। গ্রামেগঞ্জে প্রতিবেশী নারীদের মধ্যে কথার যুদ্ধ বেশ প্রচলিত। তা রীতিমতো মহাভারতের যুদ্ধ ছাড়িয়ে যায়। এক পাশ থেকে কথার সুতীক্ষণ তীর ছোড়ে তো অন্য পাশ থেকে গালির ধারালো বল্লম, মাঝে মাঝে তা চুলোচুলিতে গিয়ে শেষ হয়। তবে এই ক্ষেত্রে দৃশ্যটা ব্যতিক্রম। হুরমতি একের পর এক ব্রহ্মস্ত্র ছোড়ে, কিন্তু আমেনার নীরব কঠিন আবরণের ঢালে তার নিমিষেই নিষ্ফল হয়ে যায়। পুকুরঘাটে পানি আনতে গেলে কত কটাক্ষবান ধেয়ে আসে তার দিকে। সে বিন্দুমাত্র আগ্রহ না দেখিয়ে কোনো অনিষ্ট কামনা না করে কলসিতে পানি ভরে চলে আসে। পেছন থেকে ভেসে আসে মুখ ভ্যাংচানো কিছু কথা। চোরের বউয়ের দেমাগ দেখো না, লাজ শরম নাই, মুখ দেখায় কেমনে। দুপুর অতিক্রান্ত হয়ে গেল, সূর্যের তেজ কমে এসেছে, কিন্তু হুরমতি অবিরাম বান চড়ে যাচ্ছে। আমেনা তার গাছের শুকনো ডাল চুরি করে রান্না করছে, এই তার অভিযোগ। নিজের রান্নাঘরের ডাল ঘুটাতে ঘুটাতে অভিশাপ দিয়ে বলল, ওলো চুন্নি, গলাত রক্ত উঠা মরবি। আমার গাছের ডাল পুড়ায় যা রাঁধছোস সব যেন বিষ হইয়া যায়। বিষ খাইয়া বেবাক মরো, আমার কলজা জুড়াক। ফজর আলী চোখ ডলতে ডলতে বাইরে এলো। আমেনার দিকে তাকিয়ে বলল, তুই কিছু কইতে পারস না? আমেনা ভাতের হাড়ি উল্টে মার গালতে গালতে বলল, কি কইমু, এইসব আমার কপালে আছে, আল্লায় লেখা দিছে। আমি চোরের মাইয়া, চোরের বউ, এইসব আমারে শুনতেই হইব। ফজর আলীর বুকে আমেনার এই নির্লিপ্ত ভঙ্গি শেলের মতো বিধে। মাঝে মাঝে আমেনাকে বড় অকৃতজ্ঞ মনে হয়, আবার কখনো কখনো নিজেকেই অপরাধী মনে হয় তার। মজিদ সকালের ঘটনার রেশ এখনও ভুলতে পারেনি। তার সামনেই তার বাবাকে সবাই বকে গেল, অথচ তার বাবা কিছু বলল না। সে পাখির পেছনে দৌড়ানো এবং গাছে ঝুলাঝুলিতে ইস্তফা দিয়ে আপন মনে বাঁশের কঞ্চি দিয়ে মাটিতে বেত্রাঘাত করছে। সব দোষ যেনই মাটির। ফজর আলী ছেলেকে ভুলানোর জন্যে কাছে গিয়ে বলল, কিরে, টিয়া পাখির বাচ্চা ধরবি? অন্য সময় হলে মজিদ এই প্রস্তাবে লাফিয়ে বাবার কাঁধে গিয়ে উঠত, কিন্তু এখন কেন যেন টিয়া পাখির বাচ্চাও তার মনকে আকৃষ্ট করছে না। সে বেত্রাঘাত অব্যাহত রাখল। ফজর আলী ছেলের নিরাসক্ত ভাব দেখে বলল, বৈকালে তোরে রতনপুরের মেলায় লইয়া যামু, মাটির ঘোড়া কিনা দিমু। রতনপুরের মেলায় যাওয়ার প্রলোভনে মজিদের চোখ উজ্জ্বল হয়ে উঠল। মাটির শাস্তি স্থগিত রেখে উঠান জুড়ে লাফাতে লাগল। তারপর বাবার গলায় ঝুলে বলল, বাজান, মায়ও যাইব না? তোর মারে জিগা। মজিদকে কষ্ট করে জিজ্ঞাসা করতে হল না। রান্নাঘর থেকে আমেনা গম্ভীরভাবে বলল, আমি যাবো না, তোরা যা। ফজর সম্ভবত না যাওয়ার কারণ জিজ্ঞাসা করতে যাচ্ছিল। ঠিক তখনই তালপাতার ওপার থেকে হুরমতির গলা ভেসে এলো, বাপুতে কই যায়, কার ঘরে সিঁধ কাটব? ফজর আর কিছু জিজ্ঞাসা করতে হল না, উত্তর যেন হুরমতিই দিল, চোরের বউদের ঘরে মুখ লুকিয়েই থাকতে হয়।